Start. The second year students, you are most welcome to English second paper class. আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বস এন্ড নারেশন করব। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আসমা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ফাইন। তোমরা কি একটা স্লাইড দেখতে পাচ্ছ? স্ক্রিনে একটা স্লাইড দেখতে পাচ্ছ তোমরা? ইংলিশ সেকেন্ড পেপার লেখা, ক্লাস 12, টপিক রাইট ফর্ম অফ ভার্বস এন্ড নারেশন। স্লাইডকে দেখতে পাচ্ছ? জি স্যার। ফাইন। তাহলে আমাদের ধারাবাহিকভাবে আমরা কিন্তু ক্লাস করতেছিলাম তোমাদের জন্য। সেটা হলো বোর্ডের পরীক্ষা, যেটা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার প্রেক্ষিতে, যে সিলেবাস শর্ট করে হলেও 2 পেপার মিলে 1 পেপার হলেও আমরা পরীক্ষা নেব। কোনো মতেই পরীক্ষা বাদ দেওয়া বা আগের বছরের মতো চিন্তা করা যাবে না। তাহলে সেই শর্ট পরীক্ষা যদি হয়, তাহলে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করতেছি। আজকে আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে, তোমরা খাতা কলম নিয়ে বসো, সেটা হচ্ছে চিটাগাং বোর্ড 2016। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। চিটাগাং বোর্ড 2016। এখন এখান থেকে আমরা কি কি করব? এখান থেকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস করব, তারপরে ন্যারেশন করব। হ্যাঁ, আমরা পরবর্তী স্লাইড কি দেখতে পাচ্ছ অরিন? অরিন, আমরা রাইট ফর্ম অফ ভার্বস স্টার্ট করেছি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। কোশ্চেনটা দেখো, রিড দ্য ফলোইং টেক্সট and fill in the gaps with the correct form of verbs as per subject and context. এটা কোন বোর্ডে আসছে মনে আছে? এটা হলো চিটাগাং বোর্ড 2016। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে যে টেক্সটটা বা প্যাসেজটা একটু পড়ি। প্রথমে কি আছে? টু আর ইজ হিউম্যান। টু আর ইজ হিউম্যান। টু আর শব্দের অর্থ ভুল করা। দ্য টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। ইফ আ ম্যান কমিটস ক্রাইম এনি টাইম, একজন মানুষ যদি যে কোনো সময় অপরাধ করে, অ্যান্ড হি রিপেন্টস ফুললি ট্রুলি, এবং সে যদি সেই ভুলের জন্য অনুতাপ করে, ফর হিজ মিসডিড মানে তার সেই খারাপ কাজ বা অপকর্ম বা ভুলের জন্য অনুতাপ করে, হি এখানে মে, তারপরে আছে ফরগিভ। তাহলে এখানে এই মে শব্দটার দিকে তাকাও তোমরা। মে, এটা হচ্ছে তোমার মডেল অক্সিলারি। এই যে আমরা দেখো এ নাম্বারে একটা ক্লু আমি দিয়েছি, কেন বসবে, এটার নিয়মটা কি, এটা তোমাদের জানতে হবে এবং বুঝতে হবে। তাহলে মে, এই শব্দটাকে কি বলা হয়? মডেল অক্সিলারি। তাহলে মডেল অক্সিলারি কি ইংরেজি গ্রামারে শুধু একটাই আছে? না, কি কি আছে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি। তো এই মডেল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু এটা যদি প্যাসিভ ফর্মে দেওয়া থাকে, তাহলে কিন্তু মডেল অক্সিলারির পরে বি বসবে, বি এর পরে বি3 বসবে। তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হি মে বি ফরগিভেন। ক্লিয়ার হয়েছে? এটা মে হচ্ছে তোমার মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির পরে নরমালি ভার্বের বেস ফর্ম বসে। আর যদি সেন্টেন্সটা প্যাসিভ ফর্মে দেয়া থাকে, মানে তাকে একজন মানুষ যদি ভুল করে এবং সে যদি সেই ভুলের জন্য অনুতপ্ত হয়,
তাহলে তাকে ক্ষমা করা যেতে পারে। তা ক্ষমা করা নিজেকে নিজে তো ক্ষমা করবে না, ক্ষমা করার কাজ কে করবে? সৃষ্টিকর্তা, অথবা সে যেখানে জব করে বা যে প্রতিষ্ঠানে পড়ে সেই কর্তৃপক্ষ। তাহলে তাদের দ্বারা, তাহলে কারো দ্বারা কোনো কাজ সংগঠিত হওয়া বুঝালে সেটা প্যাসিভ ফর্ম। তাহলে এখানে মে বি হবে এবং বি বসলে অবশ্যই বি3 হবে। তাহলে মে বি ফরগিভেন। প্রথমটা আশা করি বুঝতে পেরেছো। বাট দ্য ম্যান হু বি নাম্বার ড্যাশ নট গিভ আপ, ব্র্যাকেটে হলো নট গিভ আপ দ্য রং। কিন্তু যদি ওই লোকটি সে তার রং মানে ভুল পথ পরিত্যাগ না করে, ড্যাশ সাফার শিওরলি, সে অবশ্যই সাফার করবে। বি নম্বরে দেখো কি ক্লু দেওয়া আছে, এখানে নাম্বার, পার্সন, টেন্স, তিনটা জিনিস, নাম্বার কমা পার্সন কমা টেন্স, তিনটা এখানে। তাহলে এই তিনটা নিয়মের একসাথে সংযোজন বা একত্রীকরণ কিভাবে হলো? বাট দ্য ম্যান এটা হলো বাংলাটা আগে বুঝে নাও। কিন্তু যদি লোকটি তার ভুলকে বা ভুল পথ পরিহার না করে, গিভ আপ মানে পরিত্যাগ করা, পরিত্যাগ যদি না করে তাহলে সে অবশ্যই সাফার করবে। আচ্ছা, তাহলে দি ম্যান, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে, যদি লোকটি তার ভুল পথ পরিত্যাগ না করে, তাহলে দ্য ম্যান হু এখানে হবে নাম্বার, দি ম্যান এটা হলো সিঙ্গুলার নাম্বার, পার্সন এটা হলো থার্ড পার্সন, আর টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি তিনটা বলেছি, কি কি বলেছি? থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে কি হবে? ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। এখানে তো নট আছে, আবার ভার্ব হলো গিভ, তাহলে গিভস হওয়ার কথা, কিন্তু যেহেতু নট আছে, তাহলে মূল ভার্বের আগে যদি নট থাকে, মূল ভার্বের আগে কিন্তু শুধু নট বসবে না, সেখানে ডু নট বসতে পারে প্রেজেন্ট টেন্সে, অথবা ডাজ নট, পাস্ট টেন্সে ডিড নট, শুধু নট কিন্তু বসবে না কখনোই। কোনো মূল ভার্বের আগে শুধুমাত্র নট বসে না। তাহলে কি বসতে পারে? প্রেজেন্ট টেন্স হলে ডু নট বা ডাজ নট, পাস্ট টেন্স হলে ডিড নট। তাহলে এখানে আগেই বলেছি প্রেজেন্ট টেন্স, তাহলে দি ম্যান হু, এখন ডু বা ডাজ এর মধ্যে কোনটা বসবে? কেউ বলতে পারবা? ডু বা ডাজ, যদি লোকটি তার ভুল পরিত্যাগ না করে বা ভুলটাকে বর্জন না করে, প্রেজেন্ট টেন্স, তাহলে থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ডাজ হবে। দি ম্যান হু ডাজ নট গিভ আপ দ্য রং, ওই লোকটি যদি তার ভুল পথ পরিহার না করে, সে সাফার করে। যারাই ভুল পথে থাকে তারাই সাফার করে, ভুল পথে সাফার, ভুল পথ পরিত্যাগ না করলে সাফার করে। তাহলে এখানে বা সাফার করবে, সি নাম্বারে এখানে টেন্স, সি নাম্বারে দেখো এখানে টেন্স। কিভাবে হলো টেন্স? তাহলে যে লোকটি তার ভুল পথ পরিত্যাগ না করে সে সাফার করে, তার মানে সাফার্স, সাফার্স, দি ম্যান তো সাবজেক্ট, সাফার্স শিওরলি। অথবা যদি মনে করো যে লোকটি ভুল পথ পরিহার না করে সে সাফার করবে, তাহলে উইল সাফারও হতে পারে। যেহেতু আমরা এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেছি, তাই সাফার্স হওয়াটাই যুক্তিসঙ্গত। কিন্তু কেউ যদি লেখে উইল সাফার, তাহলেও এটা হবে। তাহলে আমরা এই স্লাইডে তিনটা ড্যাশ আছে, তোমরা আশা করি তিনটা ড্যাশ, কেন ড্যাশের জায়গায় কি বসবে, কেন বসবে, এর রুলটা কি, আমি সবকিছু ব্যাখ্যা করেছি। তারপরে যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করবে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইড দেখো, ইন দ্য লং রান। ইন দ্য লং রান কিন্তু একটা ফ্রেজ, ফ্রেজ ইডিয়মস, যেমন ক্যাটস অ্যান্ড ডগস এটা একটা ফ্রেজ, ইন অর্ডার টু এটা একটা ফ্রেজ, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটা একটা ফ্রেজ। তাহলে ইন দ্য লং রান এটাও একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে পরিণামে। তাহলে ইন দ্য লং রান হি, ইন দ্য লং রান হি, এখানে ব্র্যাকেটে আছে কিন্তু উইল টেক টু দ্য ল্যান্ড অফ ডেথ। তাহলে যে লোকটি অন্যায়ের মধ্যে থাকে, অন্যায় পরিহার করে না, সারাক্ষণ অন্যায় করতে থাকে,
তাকে কিন্তু মৃত্যুর রাজ্যে নিয়ে যাওয়া হবে। কে নিয়ে যাবে? সে নিজেই কি নিজেকে মৃত্যুর রাজ্যে নিয়ে যাবে? না। কে নিয়ে যাবে? অলমাইটি, সৃষ্টিকর্তা আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছেন যে অন্যায় পথ থেকে ফিরে আসে না, অন্যায় করতেই থাকে। আমরা একটা প্রবাদে আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে পাপ করতেই থাকে, তা পাপের ফলে তার মৃত্যু হয়। আচ্ছা, তাহলে এখানে অন্যের দ্বারা নিয়ে যাওয়া হবে। তাহলে প্যাসিভ ভয়েস, তাহলে প্যাসিভ ভয়েস হলেই তোমাদের বলছিলাম মডেল অক্সিলারির পরে বি বসে, এবং বি যদি বসে তার পরবর্তী ভার্ব অবশ্যই বি3 হবে, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে হবে হি উইল বি টেকেন, হি উইল বি টেকেন, হি উইল বি টেকেন। তাবাসসুম 305, এটা কি বোঝা যাচ্ছে? তাবাসসুম, কথা বলো। জি স্যার। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবা। নুসাইবা, হ্যাঁ স্যার। নুসাইবা কি বুঝতে পারছো? তোমরা না প্রশ্ন, স্যার। না জিজ্ঞেস করলে কেমনে বুঝবো যে তোমরা বুঝতে পারছো কি পারছো না? আমরা থার্ড স্লাইডে যেটা দেখতে পাচ্ছি, ইন দ্য লং রান হি ব্র্যাকেটে আছে উইল টেক টু দ্য ল্যান্ড অফ ডেথ। তাহলে এটার বাংলাটা শোনো, পরিণামে তাকে মৃত্যুর রাজ্যে নিয়ে যাওয়া হবে। তার মানে পরিণামে তাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে এই মৃত্যু, নিজের মৃত্যু তো নিজে দেওয়া যায় না, অন্যের দ্বারা। অন্যের দ্বারা যদি বুঝায় তাহলে সেটা হয় প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে যদি তোমার মডেল অক্সিলারি থাকে, মডেল অক্সিলারি কিন্তু একটু আগে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, আমি আবার বলি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলার নাম মডেল অক্সিলারি। প্যাসিভ ফর্মে থাকলে এই মডেল অক্সিলারির পরে বি বসে এবং পরবর্তী ভার্ব অবশ্যই থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ভি3 বসে। তাহলে উইল বি টেকেন, হি উইল বি, হি উইল বি টেকেন টু দ্য ল্যান্ড অফ ডেথ। আমরা ই নাম্বারে চলে আসছি। ই নাম্বারে দেখো, দ্য ওল্ড সেলর, ব্র্যাকেটে বি, বি মানে কি? আমরা ই নাম্বারে আসছি, পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে টেন্সের নিয়মে বি, বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখন প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে হবে এম, ইজ, আর যদি সেন্টেন্সটা দেখো পাস্ট টেন্সে আছে তাহলে হবে ওয়াজ, ওয়্যার। তাহলে একটা গল্পে আছে, এক বৃদ্ধ নাবিক তার লং জার্নিতে গিয়েছিল, সেই জার্নিতে গিয়ে সে একটি ভুল করেছিল, এটা গল্পের কথা, তাহলে নিশ্চয়ই এটা পাস্ট টেন্স। এক বৃদ্ধ নাবিক, ওল্ড সেইলর মানে হলো বৃদ্ধ নাবিক, এটা লং জার্নিতে সে গিয়েছিল সমুদ্রে জাহাজ নিয়ে। তো অনেক দূর যেতে 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 যে এক সময় সে সমুদ্রে পথ হারিয়ে ফেলে এবং দেখা যায় সেই বরফময় সমুদ্র এলাকায় সে পড়ে গেছে। সেখানে গিয়ে সে একটি ভুল করে, ভুল করার পর পানিশমেন্ট হিসাবে তার জাহাজ আর চলে না, একদম স্ট্যান্ড স্টিল, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাতাসের প্রবাহ বন্ধ হয়ে গেল, জাহাজে পাল ছিল, পালগুলো বাতাসে তো তাড়িয়ে নিয়ে যেত জাহাজটিকে, বাতাস নাই। আর এইভাবে দিনের পর দিন তাকে সাফার করতে হয়েছে। তাদের জাহাজে যে খাবার পানি ছিল সেটা শেষ, যে হার্ড খাবার ছিল সেটাও শেষ, লিকুইড খাবারও শেষ। তাহলে বৃদ্ধ নাবিক একটি ভুল করেছিল, তাহলে এখানে বি, ই নাম্বারে হবে ওয়াজ। তাহলে দ্য ওল্ড সেইলর কত নাম্বার? ওল্ড সেইলর ই নাম্বারে ওয়াজ এ রং ডুয়ার, সে একজন ভুলকারী ছিল ইন হিজ লং জার্নি। আর শুধু রং না, রং ডুয়ার, কিন্তু রং মানে ভুল, আর রং ডুয়ার হলো যে ভুল করে, ভুলকারী ব্যক্তি। তাহলে ওল্ড সেইলর ছিল একজন ভুল কারক। আমরা ই নাম্বারটা বুঝতে পেরেছি। এবার পরবর্তী লাইনটা দেখো, এফ নাম্বারে যাচ্ছি। হি কমিটেড আ ক্রাইম, সে একটা, ওই যে ভুলটা আসলে একটা অপরাধ। ভুল মানে একটা নর্মাল ভুলও হতে পারে, আবার একজন একটা মানুষ হত্যা করলো, সে বললো কি ভুল হয়ে গেছে, আসলে এটা ভুল না, এটা একটা ক্রাইম।
আবার যদি সে একটা অঙ্ক করতে গিয়া 10 প্লাস 20 যোগ করতে গিয়ে 10 প্লাস 20 যোগ করতে গিয়ে সে লিখছে 40, তো এখন পরে বললো যে স্যার এটা ভুল হয়ে গেছে, 10 যোগ 20 স্যার এখানে 30 হবে, আমি ভুলে লিখছি। হ্যাঁ, এটা ভুল হতে পারে, কিন্তু যদি দেখা যায় সে একটা সেই লোকটাই একটা মানুষ খুন করে ফেলছে, সে যদি বলে স্যার এটা ভুল হয়ে গেছে, না এটা ভুল না। ওই যে একটা যোগ অঙ্ক করতে গিয়ে যে ভুল হলো আর একটা মানুষ হত্যা করতে গিয়ে যে ভুল হলো, এই দুইটা জিনিস এক না। তাহলে যে মানুষ হত্যা করলো সেটা হলো ক্রাইম। তাহলে ক্রাইম যখন বুঝায় তখন ডু হবে না, যেমন হি ডিড এ ক্রাইম, না, কমিটেড এ ক্রাইম। ফার্স্ট টেন্স যদি করো হি কমিটেড এ ক্রাইম। আচ্ছা, এখন দেখো একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে কমিটেড একটা মূল ভার্ব আর কিল একটা মূল ভার্ব, তাহলে দুইটা মূল ভার্ব যদি থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তার মানে এফ নম্বরে দেখো পার্টিসিপল। এখন পার্টিসিপল জিনিসটা কি? হোয়াট ইজ পার্টিসিপল? পার্টিসিপল ইজ এ কাইন্ড অফ নন ফাইনিট, ইট ইজ এ কাইন্ড অফ নন ফাইনিট, আর বলতে পারো ইট ইজ এ কাইন্ড অফ ভার্বাল। তাহলে এই যে নন ফাইনিট এর মধ্যে যে পার্টিসিপল, নন ফাইনিটের মধ্যে আবার তিনটা পার্টিসিপল, জিরান্ড আর ইনফিনিটিভ। আবার শোনো, পার্টিসিপল নন ফাইনিটের মধ্যে তিনটা জিনিস রয়েছে, সেটা হলো পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ। আমরা জিরান্ড নিয়ে আলোচনা করব না, ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব না, আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আছে পার্টিসিপল। এখন পার্টিসিপলের মধ্যে আবার তিনটা পার্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমাদের এখানে দেখা যায় প্রথমেই একটা মূল ভার্ব আছে সিম্পল সেন্টেন্সের মধ্যে, পরেই একটা মূল ভার্ব আছে। তাহলে এরকম ক্ষেত্রে দ্বিতীয় মূল ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে হি কমিটেড একটা মূল ভার্ব, তাহলে দ্বিতীয় ভার্ব কমিটেড এ ক্রাইম, কমিটেড এ ক্রাইম দ্বিতীয় মূল ভার্বের সাথে হবে আইএনজি কিলিং, হি কমিটেড এ ক্রাইম কিলিং আ সি বার্ড। ওই সি বার্ডটার নাম কি? সি বার্ডটা হচ্ছে আবারও পার্টিসিপল, এটা পার্টিসিপল হলো 3, যেটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল, তার মানে কল্ড, কল্ড। আবার শোনো, দ্য ওল্ড সেইলার, ই নাম্বারে দেখো, দ্য ওল্ড সেইলার ওয়াজ আ রং ডুয়ার ইন হিজ লং জার্নি, হি কমিটেড আ ক্রাইম কিলিং আ সি বার্ড কল্ড অ্যালবাট্রস। তার মানে অ্যালবাট্রস নামে একটা পাখিকে সে হত্যা করে সে অপরাধ করেছিল। তাহলে অ্যালবাট্রস একটা পাখির নাম, এটাকে বলা হয় সৌভাগ্যের প্রতীক। এটা যদি কোথাও আসে, কোনো বাড়িতে আসা যদি পরে, কোনো জাহাজে এসে যদি বসে, তাহলে ভাবতে হবে তাদের সৌভাগ্য প্রতীক হিসাবে এটা আসছে। আচ্ছা, তাহলে এখানে লাস্টেরটা হবে তোমার পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপলের মধ্যে দ্বিতীয়টা পাস্ট পার্টিসিপল। আশা করি এখানে 10টা হয় নাই এখনো, আমরা জি নম্বরে আসছি, আমরা পরবর্তী স্লাইডে যাব। তোমরা দেখো, পরবর্তী স্লাইড নিশ্চয়ই দেখতে পাচ্ছ নুসাইবা, পরবর্তী স্লাইড কি দেখতে পাচ্ছ তোমরা? is unstable, internet connection is unstable. আমরা পরবর্তী স্লাইডে কিন্তু আসছি। এখানে দেখো, দ্যাট ক্রাইম আলটিমেটলি, দ্যাট ক্রাইম মানে ওই অপরাধ, ওই অপরাধ বলতে কোন অপরাধকে বোঝায়? বৃদ্ধ নাবিক, ওল্ড সেইলার, অ্যালবাট্রস নামে সৌভাগ্যের প্রতীক একটা পাখি, সেই পাখিটিকে হত্যা করেছিল, যেটা আসলে ছিল একটা ক্রাইম। সেই ক্রাইমটা, দ্যাট ক্রাইম আলটিমেটলি, ব্র্যাকেটে আছে ব্রিং ব্যাড লাক টু দেম। তাহলে ওই জাহাজে, টু দেম মানে তাদের সবার জন্য। আগেই বলেছিলাম সে সমুদ্রে জাহাজ নিয়ে একটা লং জার্নিতে গিয়েছে, সেখানে সে ছিল একজন ওল্ড সেইলার, হেড অফ দ্য শিপ, তার সাথে অনেকজন ক্রু ছিল। তাহলে সবাইকে বুঝানো হয়েছে দেম দ্বারা। তাহলে সবার জন্য দুর্ভাগ্য নেমে আসছে, তার মানে অ্যালবাট্রস পাখিটা হত্যার ফলে সবার জন্য দুর্ভাগ্য নেমে এসেছিল। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স, এইচ নাম্বারে দেখো পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্সে যে কাজটা অলরেডি হয়ে গেছে,
তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট টেন্সে বি টু বসে। বি টু মানে হলো মূল ভার্বের সেকেন্ড ফর্ম। তার মানে যেমন ডু, ডিড, ডান, এখানে সেকেন্ড ফর্ম হলো ডিড। আর এখানে ব্রিং, ব্রট, ব্রট, সেকেন্ড হলো ব্রট। দ্যাট ক্রাইম আলটিমেটলি ব্রট ব্যাড লাক টু দেম। আশা করি এটা বুঝতে পেরেছো, না বুঝলে কিন্তু প্রশ্ন করবে। আচ্ছা, এবার আমরা আই নাম্বার ড্যাশের দিকে আগাচ্ছি। দ্য শিপ ব্র্যাকেটে লিভ ইন দ্য আইসি সি। আইসিসি, আইস মানে আইস শব্দ থেকে আসছে আইসি। আইস অর্থ বরফ। তাহলে আইসিসি মানে বরফময় সমুদ্র। সেখানে সমুদ্রের মধ্যে বড় বড় বরফের খণ্ড, পুরো পানিটাই দেখা যায় বড় বড় খণ্ডে পরিণত হয়েছে, বরফের খণ্ডে পরিণত হয়েছে। জাহাজ চলছে না, জাহাজ একদম স্থির হয়ে আছে। তাহলে সেই অবস্থায় পড়ে থাকলো। এখন এটাও কিন্তু প্যাসিভ ফর্ম, কারণ ওই জাহাজটা ওই অবস্থায় ওখানে সিচুয়েশন বা এনভায়রনমেন্ট ওই জাহাজটাকে ওই অবস্থায় রেখে দিল। তাহলে জাহাজ নিজে তো ওখানে পড়ে থাকে নাই, অন্যের দ্বারা। তাহলে কোনো কাজ যদি অন্যের দ্বারা করা বুঝায় সেটা প্যাসিভ ফর্ম, ইজিলি বোঝায়। যেমন আই ব্র্যাকেটে না, রাইস ব্র্যাকেটে হলো ইট, রাইস ব্র্যাকেটে হচ্ছে ইট ইন বাংলাদেশ। এখন তুমি যদি বলো রাইস ইটস, হবে না, কারণ রাইস নিজেকে নিজে খেতে পারে না। তাহলে ভার্ব যদি সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে করে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। এখানে রাইস আর ব্র্যাকেটে ভার্ব ইট, তাহলে সাবজেক্ট হলো রাইস, রাইস কিন্তু ভার্বের কাজ নিজে করতে পারে না। যদি অন্যের দ্বারা করা বুঝায় তাহলেই বুঝবা প্যাসিভ। অত্যন্ত সহজ একটা পদ্ধতি বললাম, সাবজেক্টের দিকে খেয়াল করতে হবে আর ভার্বের দিকে। যদি দেখো যে সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। আমাদের সাবজেক্ট ছিল রাইস আর ব্র্যাকেটে ইট, তাহলে রাইস নিজেকে নিজে খেতে পারে না, তাহলে এই ভার্বের কাজ করার জন্য অন্য একজন দরকার, তাহলে অবশ্যই এটা প্যাসিভ ভয়েস। এখানে হবে রাইস ইজ ইটেন ইন বাংলাদেশ। ঠিক এখানেও দ্য শিপ ওয়াজ লেফট ইন দ্য আইসি সি, পাস্ট টেন্স, দ্য শিপ ওয়াজ লেফট ইন দ্য আইসি সি। আমরা পরবর্তী লাইনে যাব, যে নাম্বার, এটাই লাস্ট। দ্য সান শন ওভার দেয়ার হেড। জাহাজ ওই অবস্থায় স্থির হয়ে থাকলো, সূর্য যেন মাথার উপরে চলে আসছে। এবার দেখো অবস্থা পরিবর্তন হয়ে গেছে। দ্য উইন্ড ড্রপড, বাতাসের প্রবাহ বন্ধ হয়ে গেল। সব এটাও কিন্তু পাস্ট টেন্স। আমরা যে নাম্বার ক্লুতে দিয়েছি পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্ম বসে, পাস্ট ইনডেফিনিট টেন্স। পরবর্তী লাইনে যাও। ইট ওয়াজ আ গ্রেট ডিজাস্টার, এটা ছিল একটা বড় বিপদ। তাহলে আমরা 10টা শূন্যস্থান নিয়ম সহ বলেছি, লাস্টেরটা আবার শোনো, দ্য উইন্ড ড্রপড ডাউন, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। বাতাস, সেই যে গল্পের বৃদ্ধ নাবিক গিয়েছিল সমুদ্রে, সেখানে বাতাসের প্রবাহ বন্ধ হয়ে গেল, জাহাজটা স্থির হয়ে থাকলো, সবার জন্য দুর্ভাগ্য চলে আসলো। এখন এটা পাস্ট টেন্স করতে গিয়ে কিন্তু ডবল পি হবে। আমরা এটা কমপ্লিট করেছি, আমরা পরবর্তী স্লাইডে যাব। তোমরা দেখো পরবর্তী স্লাইডে কি আছে। এখানে বোর্ডের প্রশ্ন অনুসারে আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা কিন্তু কোশ্চেন নাম্বার 5। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত ছিলা, কাসমা, অরিন, তাবাসসুম, নুসাইবা, সবাই তোমরা দেখো, তোমরা যে লিখে রেখেছো তার সাথে মিলিয়ে নাও, মিলিয়ে নাও। প্রথমটা হলো বি ফরগিভেন, ডাজ নট গিভ আপ, সাফার্স, উইল বি টেকেন, ওয়াজ, কিলিং, কল্ড, ব্রট, ওয়াজ লেফট, ড্রপড। মিলিয়ে নাও, বোর্ডের খাতায় তোমাদের এভাবে লিখতে হবে। তো আমরা যেহেতু আমাদের টাইম কিন্তু লিমিটেড, আমরা পরবর্তী আইটেমে যাচ্ছি, পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইড হচ্ছে ন্যারেশন। দেখো কোশ্চেনটা কি, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস। মানে কি? মানে হলো এখানে ডিরেক্ট স্পিচ দেয়া আছে, এটাকে তুমি ইনডিরেক্ট স্পিচে পরিণত করবে। কিভাবে পরিণত করবে আমরা একটু আগে পড়ে নেই, পড়ে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হোয়াই আর ইয়োর চিলড্রেন ক্রাইং মাই ডটার, বলছে আমার মেয়ে, তোমার বাচ্চাগুলো, হে আমার মেয়ে, তোমার বাচ্চাগুলো কান্না করছে কেন? তাহলে এই কথাটা কে বললো, জিজ্ঞাসা করলো কে?
হোয়াই মাই ডটার, হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং, তোমার বাচ্চাগুলো কাঁদতেছে কেন, জিজ্ঞাসা করলো কে? সেইড দ্য কালিফ, খলিফা। এখানে হযরত ওমরের একটা ঘটনা, তার জীবনের একটা ঘটনা এখানে তুলে দেওয়া হয়েছে। খলিফা জিজ্ঞাসা করলো যে ওই মহিলাকে মাই ডটার হিসাবে সম্বোধন করে সে বলল তোমার বাচ্চারা কাঁদতেছে কেন? আসলে সেই মহিলাটা তো ওনার ডটার না, হযরত ওমরের মেয়ের নাম ছিল হাফসা। এখানে হাফসার কথা বলে নাই। এখানে তিনি জনগণের অবস্থা দেখার জন্য অনেকবার প্রায় প্রতিদিন রাতে তিনি বিভিন্ন মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, বিভিন্ন বাড়িতে গিয়া খোঁজ নিতেন, মানুষের অবস্থা দেখতেন সচক্ষে, মানুষ কেমন আছে, রাজ্যের মানুষ। তো দেখতে গিয়া তিনি একবার দেখলেন এক মহিলার বাচ্চা কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, মাই ডটার, হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং? দে হ্যাভ বিন স্টারভিং, সেড দ্য ওম্যান। সেই মহিলাটা বলল এরা তো না খেয়ে আছে। এটা তো মহিলার কথা, খলিফার কথা শেষ। মহিলাটা কি বলল? দে হ্যাভ বিন স্টারভিং, তারা না খেয়ে আছে। হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড? এটা আবার বোঝা যাচ্ছে তোমার এই পৃথিবীতে কি কেউ নাই? তোমার কি এ জগতে আর কেউ নাই? তার মানে এটা খলিফা জিজ্ঞাসা করছে ওই মহিলাকে, হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড? তখন মহিলা উত্তর দিল, মাই হাজব্যান্ড ডায়েড সাম মান্থস এগো, আমার হাজবেন্ড কয়েক মাস আগে মারা গেছে। হি লেফট দেম নিদার মানি নর এনি প্রপার্টি, সে এই বাচ্চাদের জন্য কোনো টাকা পয়সাও রেখে যায় নাই আর কোনো সম্পদও রেখে যায় নাই। কি উত্তর দিল? হি লেফট দেম নিদার মানি, সে এদের জন্য কোনো টাকা পয়সাও রেখে যায় নাই। তার হাজবেন্ড যে মারা গেছে কয়েক মাস আগে, সে এই বাচ্চাদের জন্য কোনো টাকা পয়সাও রেখে যায় নাই, নর এনি প্রপার্টি, অথবা কোনো সম্পদও রেখে যায় নাই। সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, কাজেই এরা খুব বিপদের মধ্যে, হতাশা আর মধ্যে রয়েছে। দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, এদেরকে মাঝে মাঝে না খেয়ে কাটাতে হয়। পরবর্তী লাইন, এখান তো মহিলার কথা এখানে শেষ, ইনভার্টেড কমা শেষ, দেখো। এরপর খলিফ আবার তখন বলল, সে কিন্তু ওই মহিলার প্রতি সমবেদনা প্রকাশ করলো। হ্যাঁ, ওই মহিলার অবস্থা দেখে খলিফার মন ভারাক্রান্ত হয়ে গেল। ও লেট মি সি হাউ আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি, আমাকে সেই সুযোগটা দাও। লেট মি সি, ও লেট মি সি হাউ আই ক্যান হেল্প ইউ, আমাকে তাহলে একটু কাজ করতে দাও, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমাকে সেটা দেখতে দাও। সেড দ্য খালিফ, খলিফা জিজ্ঞাসা করলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা এটা একটু করার চেষ্টা করব। এখন আবার প্রথমে শুরুতে যাও। তাহলে মাই ডটার, এটা কে বলেছে? খলিফা বলেছে। আসলে সে তো মাই ডটার না, ওনার তো মেয়ে না। তাহলে এরকম যদি থাকে ন্যারেশনে, তাহলে সম্বোধন করা বুঝায়। তাহলে একবার আরেকটা এক্সাম্পল দেই তোমাদের। একবার আমাদের কিন্তু টাইম প্রায় শেষের দিকে আসছে। আচ্ছা, তাহলে আমরা টাইম শেষের দিকে আসছে, আমরা খুব তাড়াতাড়ি শেষ করব। তাহলে এটা আমরা করার চেষ্টা করি। তাহলে তাকে সম্বোধন করেছে খলিফা, কিন্তু ওই মহিলাকে ডটার হিসাবে সম্বোধন করেছে। তাহলে এখানে কাউকে কোনো কিছু হিসাবে সম্বোধন করা বুঝালে অ্যাড্রেসিং হতে পারে অথবা অ্যাড্রেসড হতে পারে। তাহলে অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ হিজ ডটার, এভাবে আমরা শুরু করব। অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ হিজ ডটার, দ্য কালিফ আস্কড হার, the caliph asked her, why her children, your children মানে her children, why her children
ওয়ার ক্রাইং, এখানে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়। আবার শোনো, অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ হিজ ডটার, দ্য কালিফ আস্কড হার হোয়াই হার চিলড্রেন ওয়ার ক্রাইং। আমাদের এই পর্যন্ত হয়ে গেল প্রথম লাইন। এবার মহিলার কথা। দি ওম্যান রিপ্লাইড দ্যাট, সেকেন্ড লাইনে চলে আসো। দ্য ওম্যান রিপ্লাইড দ্যাট দে হ্যাভ বিন, দ্য ওম্যান রিপ্লাইড দ্যাট, সেকেন্ড লাইনে চলে আসো। দ্য ওম্যান রিপ্লাইড দ্যাট দে হ্যাভ বিন স্টারভিং, মহিলা বলল যে এটা তারা স্টার্ভ করে আছে। তাহলে হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড হয়, দে হ্যাড বিন স্টারভিং হয়ে যাবে, দে হ্যাড বিন স্টারভিং। আচ্ছা, এইটুকু বুঝতে পেরেছো। এবার থার্ড লাইনে যাও, খলিফার কথা। দ্য কালিফ ফার্দার আস্কড দ্য ওম্যান, আগে একবার জিজ্ঞাসা করেছিল, এবার সেকেন্ড টাইম জিজ্ঞাসা করলো, তার মানে ফার্দার অথবা অ্যাগেইন। দ্য কালিফ ফার্দার আস্কড দ্য ওম্যান ইফ শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড। লাইনগুলোর দিকে তাকাও, থার্ড লাইনে চলে আসছি। খলিফা তাকে আবার জিজ্ঞাসা, দ্য কালিফ ফার্দার আস্কড দ্য ওম্যান ইফ, প্রশ্নবোধক সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে ইফ বসবে। ইফ শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা চতুর্থ লাইনে গেলাম, এটাও মহিলার কথা। শি ইন দ্য ওয়ার্ল্ড, শি রিপ্লাইড দ্যাট, খলিফার প্রশ্নের পর সে উত্তর দিল। কি উত্তর দিল? শি রিপ্লাইড দ্যাট হার হাজব্যান্ড ডায়েড সাম মান্থস বিফোর, এগো থাকলে বিফোর হয়, এগো আছে না। তোমরা চতুর্থ লাইনে চলে আসছো, তাহলে চতুর্থ লাইনে দেখো সাম মান্থস এগো, এগো আছে, বিফোর হয়ে যাবে। তাহলে শি রিপ্লাইড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড ডায়েড, হ্যাড আসলো কেন? এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে। তাহলে হ্যাড ডায়েড সাম মান্থস এগো। শি ফার্দার অ্যাডেড দ্যাট, মহিলা কিন্তু আরো বলছে। কি বলছে? উনি মারা গেছে কিন্তু টাকা পয়সা বা সম্পদ রেখে যায় নাই। শি ফার্দার অ্যাডেড দ্যাট শি হ্যাড লেফট দেম নিদার এনি মানি নর এনি প্রপার্টি। আবার শোনো, শি ফার্দার অ্যাডেড দ্যাট হি হ্যাড লেফট, লেফটের আগে হ্যাড হবে কারণ পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। নিদার মানি নর এনি প্রপার্টি, নিদার মানি নর এনি প্রপার্টি। এখানে সো আছে, আমরা এটাকে শুধুমাত্র এন্ড দিয়ে ছোট হাতের করে যুক্ত করে দেই। এন্ড সো ফুল স্টপ উঠে যাবে, এন্ড বসবে স্মল লেটার, সো এসটা স্মল লেটার হবে। এন্ড সো কমা থাকবে না। দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, এটা হয়ে যাবে দে আর ইন গ্রেট ডিস্ট্রেস। আমরা এই পর্যন্ত করলাম। তারপরে আবার এটাও মহিলার কথা। শি অলসো অ্যাডেড দ্যাট, শি অলসো অ্যাডেড দ্যাট, সে আরো বলল। কি বলল? সে আরো বলল কি, দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস। শি অলসো অ্যাডেড দ্যাট দে হ্যাড টু স্টার্ভ সামটাইমস। দে হ্যাড টু, এখানে হ্যাভ আছে, হ্যাড হয়ে যাবে। তা দে হ্যাড টু স্টার্ভ সামটাইমস। এই কথাগুলো শুনে খলিফা কিন্তু একটু ভারাক্রান্ত হয়ে গেল, তার প্রতি একটু সে দয়া অনুভব করলো। তার খলিফা কিন্তু মানুষের দুঃখ দুর্দশা দেখে তার কিন্তু সরাসরি একদম কান্না আসতো। এরকম একজন খলিফা, একজন রাজা, তার নাম হযরত ওমর। হযরত ওমর বিং টাস্ট, সে ভারাক্রান্ত হয়ে, বিং তাহলে ও লেট মি সি, এটার জন্য আমরা দেব বিং টাচ, ইডি যোগ হবে, বিং টাচড। দ্য কালিফ টোল্ড হার, ভারাক্রান্ত হয়ে খলিফা তাকে বলল, টোল্ড হার দ্যাট হি মাইট বি অ্যালাউড টু সি। তাহলে লেট মি সি, এটা তোমরা অবশ্যই মনে রাখবা। লেট, লেট মি, লেট হিম, লেট হার, এরকম যদি থাকে তাহলে হবে মাইট বি অ্যালাউড। তাহলে টোল্ড হার দ্যাট হি মাইট বি অ্যালাউড টু সি, এখানে শুধু সি আছে, মাইট বি অ্যালাউড টু সি। See how he could help her, how he could help her, how he could help her। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো এখানে অ্যানসারটা লেখা আছে, তোমরা বোর্ডের খাতায় ঠিক এভাবেই লিখবে। তাহলে আমি আরেকবার পড়ি, তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 7,
Addressing the woman as his daughter, the Caliph asked why her children were crying. The woman replied that they had been starving. The Caliph further asked the woman if she had none else in the world. She replied that her husband had died some months before. She further added that he had left them neither any money nor any property. সে কোনো টাকাও রেখে যায় নাই, সম্পদও রেখে যায় নাই। And so they were in great distress. তাই তারা খুব বিপদের মধ্যে আছে। She also added that they had to starve sometime. তাকে মাঝে মাঝে এরকম করে sometimes দেখি তোমাকে কিভাবে হেল্প করতে পারে। কি শেষ দেখো তো। হ্যাঁ, পরবর্তী থ্যাংক ইউ তে তো যেতে পারলাম না। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আমরা প্রথমে রাইট ফর্ম অফ ভার্বস করলাম, তারপরে আমরা ন্যারেশনটা বোঝার চেষ্টা করেছি। এটা তোমরা বাসায় আরেকবার দেখবে। এটা আমি আবার ইউটিউবেও দিয়ে দেব, আমাদের মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দেব। তাহলে আজকে এখানে শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।